মারা যাওয়ার আগে বলে গিয়েছিল হয়তো আজকে শহীদ হব না তো স্বাধীন করব। শহীদ মারা যাওয়ার মাধ্যমে এসে একটা প্রত্যয় ঘোষণা করলো, চালাও গুলি, যতই গুলি চালাও আমি পথ ছাড়ব না। আমরা নিজেরা যেন এই সরকারকে অকারণে প্রশ্নবিদ্ধ করে একটা সমস্যা তৈরি না করি। আমার আব্বু মারা যাওয়ার পর যে সে যে এতটা সম্মান পাচ্ছে, এটা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই যে আমার বাবা এতটা সম্মান পাবে। মারা যাওয়ার আগে বলে গিয়েছিল হয়তো আজকে শহীদ হব না তো স্বাধীন করব। সেটা আমার বাবার কথাই ঠিক হয়েছে। আমার বাবা মারা যাওয়ার পরেই এই বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। বাংলাদেশের এক নাগরিক হিসেবে আমি এখন আমার বাবার হয়ে অনেকটা একটু গর্ববোধ করি। আমরা তো শুরু করছি রংপুর থেকে, আবু সাঈদের কবর মানে মা জিয়ারত করে এবং পরিবারের সাথে দেখা করে। ওই পরিবারটাও দেখেছি খুবই হতদরিদ্র প্রকৃতির। ধরেন 5 তারিখে শেখ হাসিনা সরকারের পতন হলো, তার 2 দিন আগে 3 তারিখে 2 তারিখেও মানুষ এরকম মনে করতো যতই যাই করুক শেখ হাসিনা যাবে না, শেখ হাসিনাকে সরাতে পারবে না। কিন্তু শহীদ মারা যাওয়ার মাধ্যমে এসে একটা প্রত্যয় ঘোষণা করলো, চালাও গুলি, যতই গুলি চালাও আমি পথ ছাড়ব না। এবং সব ঝাঁপিয়ে পড়লো আন্দোলন করতে, শেষ পর্যন্ত জিতলো। মানে এই আন্দোলনের বিজয়ের কারণে আমি মনে করি তাকে এবং একই সাথে যতজন এরকম জীবন দিয়েছেন, আজকেও আমরা যে আসলাম তার স্ত্রী এখানে আছেন, সবার এটা একটা বিরাট অবদান। সমস্ত অত্যাচার, নির্যাতন, ব্যভিচার, দুঃশাসন, লুটপাট সব কিছুর বিরুদ্ধে সমস্ত মানুষ একাত্তরে লড়াই করে জিতেছে। এই লড়াইয়ের মধ্যে দিয়ে যারা জীবন দিয়েছেন এবং যারা এখনও জীবিত আছেন, কেউ কেউ হসপিটালে এখন মৃত্যুর সাথে লড়াই করছেন, তাদের আকাঙ্ক্ষা একটাই ছিল একটা ভালো দেশ করি, যেটা মানবিক হয়, গণতান্ত্রিক হয়, কথা বলা যায়, ভোট দেওয়া যায়, চুরি ডাকাতি না হয়, আমি কথা বলছি বলে আমাকে গ্রেপ্তার না করে, পরিবারের উপরে নির্যাতন না হয়। এবং এই আকাঙ্ক্ষা নিয়েই তারা চলেছে। আমরা আগে থেকে এটা বলতাম যে এই সরকারকে এরকম করে সরিয়ে দিতে হবে, তাদের একটা অন্তর্বর্তী সরকার হতে হবে, যেই সরকার এদের আকাঙ্ক্ষার জন্য যা কিছু করতে হয় সেগুলো করবে, তারপরে সুষ্ঠু একটা নির্বাচনের পথ করে দিয়ে নির্বাচন করে চলে যাবে। এখন পর্যন্ত আমরা যা দেখছি এই সরকার ছোটোখাটো কিছু সীমাবদ্ধতা বা দুর্বলতা বাদ দিলে এই পথেই যাচ্ছেন। ব্যাপক আকারে সংস্কারের কথা এখনও তারা আসেননি। কারণ বড় একটা কথা আছে, এই লড়াই আমরা কেবল দল বদলের জন্য করবো না, ক্ষমতায় আমরা সমাজ পরিবর্তনের লড়াই করব, সিস্টেমটা বদল করব, আর যেন এরকম করে ফ্যাসিবাদ আসতে না পারি। এই যে এক স্বৈরাচার যাবার পরে আর নতুন করে স্বৈরাচার আসার পথ বন্ধ করা যায়, তার জন্যও তো নিশ্চয়ই কিছু বিধান আছে, সেদিকে তারা হাত দিতে পারে নাই। আমাদের প্রস্তাবনা আছে ব্যাপক ভিত্তিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেন। এক লোকের হাতে ক্ষমতা থাকলে এটা সবসময় ডেঞ্জারাস। অর্থাৎ যত বেশি পারা যায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হোক। আমাদের কনস্টিটিউশনের প্রধানমন্ত্রীকে এমন পাওয়ার দেয় উনি যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো জবাবদিহিতা নেই, সব কিছু মিলে সংস্কার। এই জন্যই আমরা বলছি কি কোনো সময়সীমা বেঁধে দেওয়ার দরকার নেই। কারণ সংবিধানের একটা প্রশ্নেই 3 মাস ধরে বিতর্ক হতে পারে। সবার মত নিয়ে তো করতে হবে এবং সবার মতটা বুঝিয়ে তারা এক্সিকিউটিভ অর্ডার করবেন, সেটাকে পরে পার্লামেন্ট আবার অনুমোদন করবে। এই জন্যে কোনো সময়সীমা বেঁধে দিচ্ছি না। আর একটা হচ্ছে এই পরিবর্তন এরকম নয় যে একজন গেল আরেকজন আমরাও এখন লুটে পুটে খাবো, ভাগ বটরা করবো, জায়গা দখল করবো, বিল্ডিং দখল করবো, ব্যবসা দখল করবো, এইটা নয়। এগুলোর বিরুদ্ধে আমরা সতর্কবাণী উচ্চারণ করছি। মানুষকেও বলছি ঐক্যবদ্ধ হন, এগুলোকে রোখেন। আমরা নিজেরা যেন এই সরকারকে অকারণে প্রশ্নবিদ্ধ করে একটা সমস্যা তৈরি না করি। আর একটা হচ্ছে নিজেরা যদি এরকম মনে করি যে ক্ষমতা এখন আমাদেরই প্রাপ্য, আমরা ক্ষমতার ব্যবহার শুরু করব, এটাও করা ঠিক হবে না। ধৈর্য ধরতে হবে। যদি ছাত্রদের এই বিশাল গণঅভ্যুত্থান না হতো তাহলে হয়তো তারা আরও 4 বছর টিকে থাকতো। সেই 4 বছর কিন্তু আমাদের সবারই অপেক্ষাই তো করতে হতো। একটু ধৈর্য ধরে আমি মনে করি এই দেশকে গঠন করা যাবে। একটা আবার বলি গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব, যেটাকে তারা নতুন বাংলাদেশ বলছে।